হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি এটা তো খেয়াল করেছি, আমাদের যে চাষ সেই চাষ কিন্তু অনেকটাই প্রকৃতি নির্ভর। প্রকৃতির খামখেয়ালিপনার জন্য আমাদের অনেক সময় ফসল নষ্ট হয়, আবার যত দিন যাচ্ছে আমাদের কিন্তু জলবায়ুর বা আবহাওয়ার কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আমাদের চাষের সমস্যা হচ্ছে। আমরা ঠিক সময়ে চাষ শুরু করতে পারছি না, আবার কখনো আমরা যে ধরনের আবহাওয়া চাই সেই ধরনের আবহাওয়া আমরা কিন্তু পাই না। এই আবহাওয়ার ভিত্তিতে আমরা কিভাবে চাষবাস করব, এই যে পরিবর্তন হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো নিকরার রিতম ধরকে। রিতমবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। আর সঙ্গে আছি আমি কৃষ্ণেন্দু পাল। যে কথা বলছিলাম যে এখন যে চাষবাস, সেই চাষবাস তো কতটা চ্যালেঞ্জ আমাদের কৃষকদের কাছে এখন। নমস্কার, প্রথমত সকল শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আকাশবাণীকে অনেক ধন্যবাদ এরকম একটা সময় উপযোগী বিষয় নির্বাচন করার জন্য। আমাদের দেশে, সারা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তন প্রতিটি ক্ষেত্রে একটি বিশেষ প্রভাব ফেলেছে। কৃষি যেহেতু আমাদের একটি প্রাথমিক সেক্টর, আমাদের জীবিকার প্রথম অংশ, তাই জন্য তার ওপর প্রভাব একটু বেশি। প্রতিটি ক্ষেত্রেই তাপমাত্রার ওঠানামা, বৃষ্টিপাতের পরিবর্তন, এছাড়াও জমির উর্বরতার যে গুণমান তার কমে যাওয়া, এবং এই সব বিষয়গুলো মাথায় রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা অপরিসীম। যেমন দেখুন, আগে যে পরিমাণ ফলনে একটি চাষ করা যেত এখন তার ফলন কম আসছে। আগে মাটির গুণমানের অনুযায়ী যে সার দিলে হতো সেই তার থেকে বেশি সার দেওয়ার প্রয়োজন পড়ছে, বা রোগ পোকার প্রাদুর্ভাব বেড়েছে, নতুন নতুন বিষের আগমন বাজারে ঘটেছে। এই সব কিছুই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত। কিন্তু একজন চাষি বা কৃষক গোষ্ঠীর পক্ষে কখনোই জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এখানেই আসে ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার, অর্থাৎ জলবায়ু সহনশীল কৃষির প্রশ্ন। সেখানে জলবায়ু উপযোগী পদ্ধতিতে ব্যবস্থার মতো পরিবর্তন করে জলবায়ুর পরিস্থিতি পরিবর্তনকে মাথায় রেখে চাষবাস করাটাই এখন প্রধান কাজ আমাদের। তো রবি মরশুমে আমরা কি কি সহনশীল জাত আমরা করতে পারি? রবি মরশুমে মুর্শিদাবাদের মতো জমিগুলোতে, অর্থাৎ যেখানে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, যেখানে খরার সমস্যা রয়েছে এবং অধিক বৃষ্টিপাতের ফলে, সাময়িকভাবে অধিক বৃষ্টিপাতের ফলে বন্যার সমস্যাও রয়েছে, সেই সমস্ত অঞ্চলগুলোতে বিশেষ করে বিভিন্ন ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, খড়গ্রাম অঞ্চল, যেটি একটি নিকরা অ্যাডপ্টেড ব্লক, অর্থাৎ আমাদের ভারত সরকার এবং কৃষি কল্যাণ মন্ত্রকের একটি সংস্থা দ্বারা পরিচালিত বিশেষ প্রোগ্রাম নিকরা, তার একটি অ্যাডপ্টেড ব্লক হচ্ছে খড়গ্রাম। এখানে সেখানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের গবেষণামূলক, বিভিন্ন সম্প্রসারণমূলক কাজকর্ম করে দেখা গেছে যে কোন কোন ফসলের উপর এই প্রভাবগুলো ফেলে। যেমন হচ্ছে গম বা শীতকালীন সবজি, এইসবের ক্ষেত্রে বিভিন্ন রকমের উন্নত প্রকৃতির সময় উপযোগী জাত নেওয়া যেতে পারে। যেমন গমের ক্ষেত্রে এই শীতের বিলম্বের ফলে একটা সমস্যা দেখা যায়, হিট কন্ডিশন, অর্থাৎ তাপমাত্রা বেশি থাকে, তার ফলে সেচের সমস্যা দেখা যায়। তাই জন্য একটা নতুন জাত এসছে, সেটা হচ্ছে DWB 187, এটা ব্যবহার করা যেতে পারে। এছাড়াও সবজির ক্ষেত্রে বিভিন্ন রকমের সময় উপযোগী জাত ব্যবহার করা যেতে পারে। এই ব্যাপারে বিশদ জানার জন্য আপনি অবশ্যই ব্লকের যে কৃষি অধিকর্তা বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা সেই এলাকার জলবায়ু নিয়ন্ত্রক একটি ভূমিকা পালন করে। তার অ্যাগ্রোক্লাইমেটিক পরিস্থিতি, অর্থাৎ জলবায়ুগত পরিস্থিতির কথা মাথায় রেখে তারা সহনশীল জাতের কথা বলতে পারবেন। এটা একটা উদাহরণস্বরূপ। তো জলবায়ু সহনশীল প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? জলবায়ু সহনশীল প্রযুক্তি কথাটা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে
যে জলবায়ু নিয়ন্ত্রণ করার ভূমিকা মানুষ বা মনুষ্য সৃষ্টির ভূমিকা সেই অর্থে নেই যতক্ষণ না সেটা পলিসি মেকারদের হাতে আসছে। একজন কৃষক সে তার জমির অংশকে নির্ধারণ করার জন্য যেভাবে চাষাবাদ করতে পারে, অর্থাৎ জলবায়ুকে মাথায় রেখে বীজ বপন, সময় নির্ধারণ, সেচ ব্যবস্থার পরিবর্তন, কখন জল দেবে কখন দেবে না, কোন সময়ের ফসল সে নির্ধারণ করবে, কোন ধরনের ফসল সে নির্ধারণ করবে, তার উপর ভিত্তি করে একটা মডেল বা একটা পরিকাঠামো গড়ে তোলা যায়। সেটাকেই বলা হয় জলবায়ু সহনশীল কৃষি। তো মুর্শিদাবাদ জেলায় কোন কোন রবি ফসল প্রধান এবং সেগুলির জলবায়ু পরিবর্তনের প্রভাব কেমন? রবি মরশুমে যে সমস্ত ফসলগুলো মুর্শিদাবাদ জেলায় হয়, প্রত্যেকটা ফসলেই কম বেশি তাপমাত্রা বা জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। তার মধ্যে গম একটি বিশেষ, ধান মানে বোরো ধান যেটা চাষ বিভিন্ন অঞ্চলে করা হয়, এছাড়াও বিভিন্ন শীতকালীন মরশুমি সবজি যেগুলোর বাজারে বিশেষ প্রভাব ফেলে এইগুলি, এছাড়াও সর্ষে, এই ধরনের ফসলগুলিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা ব্যাপক। যে কথা বলছিলাম যে জলবায়ুর পরিবর্তন, ঠিক সময়ে শীত না আসা, ঠিক সময়ে বৃষ্টি না আসা, এই যে ধরুন রবি ফসলে যদি ঠিক সময়ে যদি শীতটা না আসে, তাহলে কৃষকেরা কিভাবে নিজেদের ফসলকে রক্ষা করবে? অবশ্যই যথার্থ বলেছেন। ঠিক সময় শীতের আগমন না করার ফলে যে মূল সমস্যা দেখা যায় সেটাতে তাপমাত্রার যে নির্ধারণ সেটা নির্বাচনে ভুল হয়, এবং তাপমাত্রা অধিক পরিমাণে থাকার ফলে একটা জলের সমস্যার সঙ্গে তার একটা যোগাযোগ রয়েছে। এই সমস্ত ফসলগুলি তার প্রভাব ফেলে। বিশেষ করে যেমন আমি গমের কথা বলছিলাম, গমের ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা বিনাকর্ষণ এর নাম শুনেছি, জিরো টিলেজ পদ্ধতি। সেই জিরো টিলেজ পদ্ধতিতে যদি গম চাষ করা যেতে পারে তাহলে মাটির যে উর্বরতা একসঙ্গে বজায় তো থাকবেই, একই সঙ্গে এই দেরিতে শীত আসার ফলে জলের যে সমস্যা দেখা যায়, সেচের নাম্বার অফ সেচ অর্থাৎ সেচের সংখ্যা কমিয়ে এনে আমরা সেই চাষটা করতে পারি। সেক্ষেত্রে জাত নির্বাচন সঠিক করতে হবে, সময় নির্বাচনটা সুস্থায়ী হতে হবে। আর মালচিং পদ্ধতি নিয়ে যদি একটু বিস্তারিত বলেন, বা এই মালচিং পদ্ধতি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কতটা উপযোগী? হ্যাঁ, এই জলবায়ু পরিবর্তন বিশেষ করে শীতের মরশুমে, যেমন অধিক দেরিতে শীত আসা বা কোনো কারণে অধিক বৃষ্টিপাত কিংবা বৃষ্টিপাতের অভাবে তাপমাত্রাজনিত সমস্যা, মাটিতে জলের সমস্যা দেখা যায়, তখন অতিরিক্ত সেচের প্রয়োজন হয়ে পড়ে এবং কৃষকদের একটা আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়, তার ফলনেও তার প্রভাব পড়ে। এই বিশেষ ক্ষেত্রে মালচিং পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সকলেই জানি যে মালচিং পদ্ধতি বিভিন্ন রকমের মালচিং হতে পারে। তার মধ্যে মালচিং হতে পারে প্লাস্টিক মালচিং বা পলিথিন মালচিং, এছাড়াও লাইফ মালচিংয়ের ক্ষেত্রে খড় দিয়ে মালচিং করা যেতে পারে। এছাড়াও একটি বিশেষ মালচিং রয়েছে, সেটা জুট মালচিং। এই ধরনের মালচিং প্রোডাক্টগুলো ব্যবহার করে জুট মালচিংটা, হ্যাঁ, জুট মালচিং বিষয়টা হচ্ছে জুট থেকে উৎপাদিত যে দ্রব্য, তার যে অংশ মানে যে অংশকে ব্যবহার করা হয় না, তার একটা কার্বন লেয়ার তৈরি করা হয়, সেই লেয়ারটিকে বলা হয় জুট মালচিং। সেই লেয়ারটা যখন ব্যবহার করা হয় যে কোনো সবজির ক্ষেত্রে, তা সম্পূর্ণভাবে বায়োডিগ্রেডেবল, 100% পরিবেশ বান্ধব হওয়ার জন্য মাটিতে সহজে মিশে যায় এবং ফসলের গুণমানকে বজায় রাখে। নার্সারি ব্যবস্থাপনা বা বীজতলা তৈরিতে এখন কি কি পরিবর্তন আনা হয়েছে? হ্যাঁ, নার্সারি ব্যবস্থাপনায় যে মূল পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে শীতকালীন অবস্থায় যদি নার্সারির ক্ষেত্রে জল জমে যায় কোনো অধিক বৃষ্টিপাতের ফলে বা অসাময়িক বৃষ্টিপাতের ফলে, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যেতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন রকমের রোগ পোকার আগমন হতে পারে। সেক্ষেত্রে উঁচু জমি, যেটাকে আমরা ডাঙা বলে থাকি সাধারণত, সেই জমিতে নার্সারি বা বীজতলা নির্মাণ করতে হবে। এবং বিশেষ করে নির্মাণ করার সময় দেখতে হবে যে সরাসরি সেটা শীতজনিত কোনো ক্ষতি হচ্ছে না। এক্ষেত্রে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, পলিটানেল, অর্থাৎ প্লাস্টিক এবং কাঠামো দিয়ে তৈরি একটি টানেল ব্যবহার করে এবং উঁচু জমিতে বীজতলা নির্মাণ করে আমরা সহজেই এই শীতকালীন প্রভাব থেকে বা শীতকালীন তাপমাত্রাজনিত প্রভাব থেকে আমাদের শস্যকে রক্ষা করতে পারি। এই যে জলবায়ুর একটা পরিবর্তন হচ্ছে, এর ফলে আমাদের সেচ এবং যে সার যে পরিমাণে আমরা ব্যবহার করি, মানে সেচ যতগুলো লাগে বা সার যতটা আমরা ব্যবহার করি, এর কি কোনো পরিবর্তন দরকার? অবশ্যই। যেসব খরাপ্রবণ অঞ্চল আছে, যেখানে সেচের সমস্যা রয়েছে, সেই সব অঞ্চলগুলিতে সবজি চাষের ক্ষেত্রে বা যে কোনো প্রকার চাষের ক্ষেত্রে ফলনের একটা প্রভাব আছে, ফলনের উপর তার সরাসরি প্রভাব আছে। সেক্ষেত্রে তাপমাত্রাজনিত সমস্যা বা সেচের সংখ্যার উপর নির্ভর করে ফলনের হ্রাস বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে যে প্রযুক্তিগুলো আমরা কথা বললাম, যেমন মালচিং প্রযুক্তি বা যেখানে সেচ কম লাগে, এরকম ধরনের প্রযুক্তি বেশি ব্যবহার করা উচিত। সেচের সময় নির্ধারণ এবং বৃষ্টির ওপর নির্ভর করে বা অধিক বৃষ্টির ওপর নির্ভর করে সময় পরিবর্তন করা যেতে পারে। সেক্ষেত্রে সেচের গুণমানকে আমরা সঠিকভাবে বজায় রাখতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে, আমাদের ধানের ক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে সেচ দিয়ে, অর্থাৎ সারা বছর ধরে বা সারা সময় ধরে যদি আমি মাটিকে জলে ডুবিয়ে না রেখে একটি নির্দিষ্ট সময়ান্তর সেচ দিয়ে এবং যখন লেয়ার বা
জলের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 15 সেন্টিমিটার যখন নিচে নেমে যাবে তখন আবার সেচ দিয়ে এভাবে পর্যায়ক্রমিকভাবে সেচ দিয়ে, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অল্টারনেটিভ ওয়েট অ্যান্ড ড্রাইং পদ্ধতি, এই পদ্ধতিতে চাষ করলে জলের সেচের পরিমাণও প্রায় 30-40% কম লাগে এবং একই সঙ্গে ফসলের গুণমানও নির্ধারণ করা যায়। এই বিশেষ ক্ষেত্রে মালচিং পদ্ধতি একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। এছাড়াও অন্যান্য পদ্ধতিগুলির মধ্যে সেচ, মাইক্রো ইরিগেশন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে সোলার পরিচালিত সবজি চাষ বা সোলার পরিচালিত সেচ ব্যবস্থা সবজি চাষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেগুলি বিশেষভাবে কার্যকরী। আর সারের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে সারের পরিমাণকে নির্ধারণ করতে হবে, সেক্ষেত্রে জৈব সার বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। সরাসরি জৈব সার ব্যবহার না করে রাসায়নিক সার পরিমাণটা কমিয়ে জৈব সারের সঙ্গে সেটি মিশিয়ে বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করে এই সারের গুণমান নির্ধারণ করা যেতে পারে। তার মানে জৈব সারটা বেশি ব্যবহার করতে হবে, বেশি না হলেও সেটাকে রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা, অর্থাৎ রাসায়নিক সারকে একটি নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করে জৈব সারের দিকে ধীরে ধীরে। কৃষকদের জন্য সরকারের কোনো সহায়তা রয়েছে এই প্রকল্পে? এই প্রকল্পে সরাসরি সহায়তা রয়েছে নিকরা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অঞ্চলগুলিকে যুক্ত করে টেকনোলজি ডেমনস্ট্রেশন কম্পোনেন্ট অর্থাৎ সম্মুখ সারির প্রদর্শনী ক্ষেত্র তৈরি করে তাদেরকে এই চাষে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও এই প্রকল্পকে সুস্থায়ী করার জন্য সরকারের যে সমস্ত বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে, যেমন মাইক্রো ইরিগেশনকে যোগান দেওয়ার প্রকল্প, এছাড়াও যে সমস্ত প্রকল্পগুলি সরাসরি কৃষককে সুবিধা পাইয়ে দিচ্ছে, যেমন হচ্ছে PM কিষাণ, প্রধানমন্ত্রী সিঞ্চাই যোজনা, এছাড়াও রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন সহায়তামূলক প্রকল্পগুলি রয়েছে, সেগুলো এই সুস্থায়ী কৃষির দিকে এক ধাপ এগিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আমি অবশ্যই কৃষক বন্ধুদের বলবো যে ব্লক কৃষি আধিকারিক বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে যোগাযোগ রাখতে। ধান চাষের ক্ষেত্রে এই জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? বোরো ধান চাষের ক্ষেত্রে যেটা মূল সমস্যাটা হচ্ছে জল। খারিফ ধান চাষের ক্ষেত্রে জলের পরিমাণ অতটা লাগে না, কিন্তু বোরো ধান চাষে জলের পরিমাণ লাগে। সেক্ষেত্রে খরাপ্রবণ অঞ্চলগুলিতে, যেমন খড়গ্রাম, নবগ্রামের যে খরাপ্রবণ গ্রামগুলি রয়েছে, সেখানে এটি বিশেষ করে প্রযোজ্য যে আমি যেটা বললাম, পর্যায়ক্রমিকভাবে চাষ না দিয়ে, পর্যায়ক্রমিকভাবে সেচ না দিয়ে একটি নির্দিষ্ট সময় অন্তর সেচ দেওয়া। এক্ষেত্রে বিশেষভাবে কৃষক বন্ধুরা যেটা করতে পারেন, জমির একটা অংশে বিঘাতে একটি ছোট ছিদ্রযুক্ত 20 সেন্টিমিটার যুক্ত একটি পাইপ তারা রাখতে পারেন এবং যখন সেচ দিচ্ছেন, সেচের পরিমাণ করার জন্য যখন সেচটি 15 সেন্টিমিটারের স্তরের নিচে নেমে যাচ্ছে, তখন আবার আপনারা সেচ দেবেন। এইভাবে পর্যায়ক্রমিকভাবে সেচ দিয়ে ঠিক ফসল কাটার 1 সপ্তাহ থেকে 15 দিন আগে আপনি সেচ বন্ধ করবেন এবং তাহলে জমি আবার শুষ্ক অবস্থায় আসবে, তখন আপনি ফসল কাটলে সেই ফসলের গুণমান বজায় থাকবে এবং ফলনও ঠিকঠাক হবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে কিভাবে আমরা চাষবাস করব সেই বিষয় নিয়ে আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করলাম। আর এই বিষয়ে যদি আপনাদের বিশদভাবে জানতে হয়, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের যে কৃষি আধিকারিক দপ্তর রয়েছে বা আপনার পাশে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে আপনারা বিস্তারিতভাবে এই বিষয়ে জেনে নিতে পারেন। আর এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো নিকরার রিতম ধরকে। রিতমবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। আর সঙ্গে ছিলাম আমি কৃষ্ণেন্দু পাল। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এখন শুনে নেব লোকগীতি, শিল্পী রথিন কিস্কু।
পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, ফুলমুনিকে মনে পড়ে রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে। বনের পুকুর ডাঙায় আমার ঘর বটকে রে, বনের পুকুর ডাঙায় আমার ঘর বটকে রে, ফুলমুনিকে মনে পড়ে রে, মনে পড়ে রে, ফুলমুনিকে মনে পড়ে রে। এই বছরে জল হলো যে ঘরকে চাহাল লইরা গেল, এই বছরে জল হলো যে ঘরকে চাহাল লইরা গেল, মনটায় আমার পাখি হইল রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে। আর বছরে জাহের থানে দুটো মুরগ বলি দেব, আর বছরে জাহের থানে দুটো মুরগ বলি দেব, ফুলমুনিকে সাঙা করব রে, আমি দাদা বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, ফুলমুনিকে মনে পড়ে রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, ওরে ও ও মন আমার, 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 এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী রথিন কিস্কু। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए
की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবগ্রাম ব্লকের খয়রাগাছি গ্রামে। আর এখানে এসেই আমরা দুজন কৃষক বন্ধুকে পেয়েছি। তাদের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার আগে আসুন আমরা একটু পরিচয় করে নিই। কী নাম আপনার? আমার নাম হচ্ছে স্যার রাবণ মুর্মু। রাবণ মুর্মু। পিতার নাম হচ্ছে মাতলা মুর্মু। আপনার নাম? আমার নাম হচ্ছে মদন মুর্মু। মদন মুর্মু। বাবার নাম হপনন মুর্মু। তো আপনাদের তো সংসার তো রয়েছে, এবং সংসারটা চলে কিসের ওপরে? কৃষি জীবন, বাপ দাদুরা চাষ করে এসেছেন, এখন সেই মানে আমাদেরকে চাষবাস করে জীবনযাত্রাটা কাটাচ্ছি। এখন নিজস্ব জমি আমাদের নেই বললেই চলে, তবে ভাগে ভিতা করে আমরা অধা ভাগে বলা হয়, বা ধরুন ওই ঠিকা ভাগে বলা হয়, বা কৃষাণে ভাগে বলা হয়। কৃষাণী ভাগ হচ্ছে 3 ভাগের 1 ভাগ আমি পাবো, আর 2 ভাগ দিতে হবে জমিদারকে। আর অধা ভাগ হলে নিজেকে সাহার মাটি সবকে বেয়ার করতে হবে, অধাওধি সমস্ত অধাওধি। আর নিজেকে আমি ধান কেটে তুলে মানে পরিষ্কার করে দেবো, দিয়ে যখন আমি পরিষ্কার করে দেওয়ার পর সেটা অধাওধি ভাগ হবে। অধাওধি পরে মানে জমিদারকে অর্ধেক দিব, আর আমি অর্ধেক নিয়ে নেবো। 100 টিন ধান হলে মিনিমাম, ওনার 50 টিন, আমার 50 টিন। এর মধ্যে ট্র্যাক্টর, সাহার মাটি বা ইত্যাদি যা সমস্ত আমার খরচ খরচা হয়েছে, সেই খরচ খরচা লাভাংশ চিন্তা করলে মানে এখন যে ইদানিং যুগ, সাহার মাটির যে মানে যে খরচ খরচাটা হয় সেটা কি অর্ধেক অর্ধেক? তো হ্যাঁ, অর্ধেক। হ্যাঁ, তবু হিসাব মতন আমাদের তরফ থেকে ধরুন সেটা লাভ হয় না, তবু কি বলে জীবনযাত্রা কাটাতে হিসেবে চাষ করতে হবে। ঠিক আছে। আপনার কতটা জমি আছে? আমারও ধরো জমি নেই, ওই ভাগে চাষ করছে, আধা ভাগে। ঠিক আছে, আধা ভাগে চাষ করে সে আধা আধি। কতটা জমি করেন? আমি এখন 6 বিঘা। 6 বিঘা। আপনি ক বিঘা করেন? হ্যাঁ স্যার, আমিও মোটামুটি এখন 6.5 বিঘা আছে। 2 বিঘা মতো আমার বন্যা কবলে এলাকায় ডুবে গেছে, তবে সেটা সর্ষে বুনেছি, এই হালি সর্ষে বুনেছি। সেটাকে যা হোক সেচ দেওয়ার কথা ছিল, তো যে বৃষ্টি হচ্ছে, তা যা হোক বৃষ্টি হলে স্যার সর্ষে ভালো আছে। তার মানে আপনাদের নিজস্ব তো জমি নেই? না, নিজস্ব তো জমি নেই, অপরকে নিয়ে। তার মানে এটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা হচ্ছেন সব থেকে বেশি কষ্টের মধ্যে রয়েছেন, আপনাদেরকে বেশি পরিশ্রমটা করতে হয়, তাই না? কারণ হচ্ছে যে আপনার নিজস্ব জমি থাকলে আপনি পুরোটাই আপনি পেতেন একদম, কিন্তু এখন যে ফসলটা হচ্ছে তার অর্ধেকটা আপনাকে দিয়ে দিতে হচ্ছে, তাই তো? দিতে হচ্ছে। তার মানে আপনাকে ফসলটাকে ভালো করে ফলন করাতেই হবে, যে করেই হোক আপনাকে ফলনটা বেশি করাতেই হবে, তবেই আপনার লাভটা একটু বেশি হবে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি কি বললাম, দেখুন লাভ লুসকান দেখুন, যদি ঠিকঠাক যদি আমি না চাষ করি স্যার, তাহলে দেখুন সেটা কিন্তু আমি সেই লেবার খরচ বললাম না, সেই খরচের দাম উঠবে না। তবে মোটামুটি একটা সাহার মাটিটা বেশ যতটুকু প্রয়োজন হয়, তবে আমাদের কি হয়, আমাদের তো কৃষি দপ্তর থেকে পরামর্শ অনুযায়ী আমরা করি না বলে হয়তো বিশেষ আমরা ফলনটা বিশেষ পাই না। তবে স্যার এইভাবে আমরা চাষ করে যাচ্ছি আমাদের নিজের ফর্মুলাতে। হয়তো দোকানে একটা ব্যবসা খুলেছে সে সাহার মাটি, সেও একটা বিশেষ হলো, উনি একটা মোটামুটি আমরা জেনে নেই যে আচ্ছা এতটুকু জমিতে আমি ডিএপি দিব বা পটাশ দিব, কী সার দিলে ভালো হবে, তাহলে এই সার দাও। নতুন পরামর্শটা আপনি ডিলারের কাছ থেকে নেই, থেকে আপনারা সারটা কেনেন, যে দেখুন আপনি কতটুকু নেবেন। মানে তখন আবার আমাদেরকে এই যে ওনার ফর্মুলাতে কিন্তু সার মাটি দেন না, যে এই সারটা দাওগা ভালো হবে, ওই সারটা দাওগা ভালো হবে, কিন্তু আপনি কতটুকু নেবেন দেন, কতটুকু নেবেন ততটুকুই দিব। কিন্তু নিয়ম সূচিতে কতটুকু সার দিলে যে কতটুকু আমার ফসলটা আমি বৃদ্ধি পাওয়ার পরে ফলন পাবো, এরকম পরামর্শ স্যার আমরা পাই না। কেন করে হয় খারাপ হয় না। আপনার কাছাকাছি যে ব্লক রয়েছে, নবগ্রাম ব্লক রয়েছে, সেখানে কৃষি আধিকারিক রয়েছেন, ওদের কাছে গিয়ে আপনারা পরামর্শ নিতে পারেন। তারা তো সবসময় আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্যই তো রয়েছে, তাই? আচ্ছা, আমরা এটা জানি না। হ্যাঁ, তো আপনারা গেলে সবসময় তাদের সহযোগিতা অবশ্যই পাবেন।
আপনার যে চাষবাস করেন সেই চাষবাসে কি জৈব সার বা গোবর সার ব্যবহার করেন? ওইসব সার কোনো ব্যবহার করি না। জৈব সার বা গোবর সার এগুলো কিছু ব্যবহার করেন না? কি সার ব্যবহার করেন? এখন খালি সিম্পল আপনার এই ডিএপি যা জাস্ট খালি দোকানের যত সার আছে, সব রাসায়নিক সারই ব্যবহার করেন? সব রাসায়নিক সার। এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন, তাই তো? আগে আপনার ধরো দাদুরা তখন তো আগে তো জৈব সার, গোবর সার এই ধরনের সারই ব্যবহার হতো। এখন সামনে কি আছে, বা আগামী সামনে যে শীত আসছে, শীতের সিজন আসছে, তখন কি করবেন, বা এখন জমিতে কি আছে আপনার? আমাদের জমিতে এখন ধান আছে, ওই ধানটাকে কেটে আগামী দিনে ওটাকে এই যে বৃষ্টি হচ্ছে বাতাল ফাতাল ধরার জন্য গত কাল পরশুতে আমরা সেচ দিয়েছি একটা। ওই পাকা ধানে মোটামুটি মানে পাকেনি, পরিষ্কার হবে, একটু 3 ভাগের 1 ভাগ পেকেছে, 2 ভাগ পাকেনি, তাতেই সেচ দেওয়া হয়েছে। দেওয়ার পরে বাতালটা থাকবে, দিয়ে আমরা আগামী দিনে আমরা গম বোনার প্রস্তুতি নিচ্ছি বা আলু টালু লাগাবো, এরকম চৈতালি ফসল, এরকম চিন্তাধারা আমাদের সামনে আছে। তার মানে আপনাদের সেচ ব্যবস্থার কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছে সেচ দিলে পাবেন? হ্যাঁ, সেচ, হ্যাঁ, বছরে 3টে ফসল পান? হ্যাঁ, আমরা 3টে ফসলই পাই। এই ধান কেটে গম করবেন, গম বা রাই সরষে যাই হোক একটা করলেন, আর তারপরে কি করবেন? তারপরে ধরুন আমাদের 3টা চাষ বলতে এই যে একটা আমন ধান একটা, তারপরে একটা আমাদের এই যে খরার যেটা বলছে যে খরার ধানটা যে আপনার বুড়ো ধান বলে, সেই ধানটা ওইটাকে তুলে ধরুন আবার এর মধ্যে হয়তো 3টে ফসল বলতে কি যায়, এই ধান কাটলাম, কাটার পরে বুনবো, তাহলে এই ধানটা হচ্ছে একটা চাষ। 90 দিন করে বা 3 মাসের বেশি চলে যায়, কেননা আমরা প্রথম থেকে হিসাব করলে, কিন্তু হয়তো ওই 3 মাস করে মানে 390 দিনে ওই আমাদের ওই 3টা ফসল আমরা তুলি। তবে 90 দিনে পারি না, ওই 110 দিন লেগে যায়। 110 দিন লেগে যায় স্যার। ব্যাপারটা এইভাবে 3টো চাষ, একটা হচ্ছে এই এখন আপাতত এটা যে আমন ধান, তারপরে সর্ষে বা গম ইত্যাদি 2টো হলো, আর ওই যে বুড়ো ধান এটাকে নিয়ে আমরা ওইটা ধরে নিই, ওইটাই আমাদের 3টে চাষ। বড়টা চাষ করেন? হ্যাঁ, ধরেন বুড়ো ধানটা আছে বলে আমাদের ফলনটা বেশি হয়, যদি ফলনটা বেশি হয় বলে আজকে আমাদের জীবনযাত্রাটা কাটছে। এই যে আমাদের মতন ভাগ চাষিরা চাষ করে ওইটা আছে বলে আমরা বেঁচে আছি। আগে বাপ দাদুরা চাষ করতেন আমন ধান, একটা ধানে কিছু হতো না, গম তো কতটুকু হবে, সর্ষে বা কতটুকু হবে, এই বুড়ো ধানটা আছে বলে আমাদের বিশেষ করে জীবনযাত্রাটা কাটছে, বাড়িতে অভাব হয় না বলে ভরসা করছি। প্লাবন মুর্মু এবং মদন মুর্মু দুজনেরই যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।